ओम नमः श्री अतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আগামীকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেজন্য প্রাক লগ্নে আমরা নেতাজির কথাই আজকে স্মরণ মনন করব। আমরা সকলেই জানি 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবির্ভাব তথা জন্মদিন। দেশপ্রেমিক দেশগৌরব অবিভক্ত ভারতের স্বাধীনতাকামী মানুষের নয়নের মণি ছিলেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু আজকে আমরা তার ছোটবেলার কথাই আলোচনা করব। এই সুভাষচন্দ্র বসু তারা ছিলেন 8 ভাই আর 6 বোন। এই এতগুলো ভাই বোন ছাড়াও পিস্তত ভাই আর 3 মামা মিলে সংসারে ছিলেন অনেক লোক। এছাড়া ছিল গরু, ঘোড়া, ছাগল, ভেড়া, বেজি, হরেক রকমের পাখি। সংসারে এতগুলো মানুষ আর জীবজন্তু দেখভাল করার জন্য দাস দাসীর সংখ্যাও কম ছিল না। তারাও এই পরিবারের সদস্য হয়ে গিয়েছিল। মৃত্যুর পূর্বে জানকীনাথ বাবু তার দাস দাসীদের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছিলেন। দাস দাসীদের মধ্যে রঘু এবং সারদার বিশেষ প্রভাব ছিল সুভাষের ওপর। ছোট্টবেলা থেকেই সুভাষচন্দ্র দেখেছিলেন যে তাঁদের সংসারে ঝি, চাকর, সহিস, কোচম্যান এবং অন্যান্য পোষ্যবর্গের সঙ্গে মনিবের স্থান সমান। কারণ বাবা জানকীনাথ বসু একজন লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী ও সরকারি উকিল। সারাদিন ব্যস্ততার পরেও সন্ধ্যায় নানান রকম সভা সমিতিতে উপস্থিত থাকতেন। আর মা প্রভাবতী দেবী ছিলেন অত্যন্ত ব্যক্তিত্বময়ী নারী। বাড়ির অন্দরমহল ছিল তার কঠোর তত্ত্বাবধানে। ফলে বাবা মায়ের প্রত্যক্ষ ভালোবাসা থেকে ছিলেন বঞ্চিত, কিন্তু তার জীবনযাত্রায় ছিল বিনয়, অমায়িকতা এবং সকলের সাথে সমান ব্যবহার। সুভাষচন্দ্রের চেয়ে বড় দাদারা বা মামারা সকলেই স্কুলে চলে গেলে দিনের বেশিরভাগ কিছুটা সময় তিনি একাই থাকতেন। পরবর্তীকালে 1902 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে তাকে স্কুলে ভর্তি করা হয়েছিল এবং বালক সুভাষ যখন স্কুলে ভর্তি হলেন কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে গিয়ে, তখন ইংরেজি প্রায় কিছুই জানতেন না। একদিন একটা মজার ঘটনা ঘটেছিল। ক্লাসে ইংরেজ শিক্ষয়িত্রী এসে সকলের হাতে একটা স্লেট পেন্সিল ধরিয়ে দিয়ে সেগুলো সুচালো করে নিতে বললেন। সকলেই করতে শুরু করলো। সুভাষ দেখলেন তার সহপাঠী মামা রণেন্দ্রনাথের চাইতে তার পেন্সিলটা বেশি সুচালো হয়েছে। তাই শিক্ষয়িত্রীকে সেটা জানানোর জন্য বললেন, রণেন্দ্র মোট আইসোর, অর্থাৎ রণেন্দ্রর পেন্সিলটা মোটা আর আমারটা সরু। এইখান থেকেই তার ইংরেজির শুরু হয়েছিল। এই স্কুলের প্রধান শিক্ষক মিস্টার ইয়ং ভদ্রতা এবং নিয়মানুবর্তিতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। প্রত্যেক ছেলের উপর ব্যক্তিগতভাবে নজর দেওয়ার কারণে প্রতিদিনের পড়াটা নিয়মিতভাবেই তৈরি হতো। পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতির প্রয়োজন হতো না। বাংলা সংস্কৃত কিছুই পড়ানো হতো না। এবং সুভাষচন্দ্র বসুর বাবা মা ছেলেদের লেখাপড়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন, কিন্তু ভারতীয় ছাত্রদের দুটি বিষয়ে বঞ্চনার শিকার হতে হতো। এক, বেশিরভাগ ভারতীয় ছাত্র ক্লাসে সর্বোচ্চ স্থান অধিকার করলেও স্কলারশিপের পরীক্ষা দেওয়ার অধিকার তাদের ছিল না। আর অ্যাংলো ইন্ডিয়ান ছেলেরা স্কুলের ভলেন্টিয়ার করে যোগ দিতে পারত। তাদের বন্দুক ব্যবহারের অনুমতি ছিল, কিন্তু ভারতীয়রা সেই ব্যাপারে বঞ্চিত ছিল। সুভাষচন্দ্র বসুকে ব্যথিত করেছিল এবং পরবর্তীকালে তিনি দেশীয় স্কুলে ভর্তি হওয়ার কথা বাড়ি থেকেও ভাবেন এবং তিনিও সেটিতে যেন উদ্বুদ্ধ হয়েছিলেন। তার জীবনে পরিবর্তন এসেছিল 1909 সালের 6 জানুয়ারি। কটকের রেভেন্সা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক বেণীমাধব দাসের কাছে ভর্তি পরীক্ষা দেওয়ার পর তার নির্দেশে সুভাষচন্দ্রকে এক শিক্ষক মশাই 7ম শ্রেণীর শিক্ষক মশাইয়ের কাছে নিয়ে গিয়ে বলেছিলেন, এই ছেলেটি এই ক্লাসে ভর্তি হলো। এবং এই ক্লাসেই সুভাষচন্দ্রের ভর্তি হওয়ার কিছুদিন পরেই, কয়েকদিন আগেই ভর্তি হয়েছিলেন চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়।
তাকেও ভর্তি নেওয়ার সময় বেণীমাধববাবু তার অসাধারণ চেহারা এবং বুদ্ধিমত্তার পরিচয় ভেবেছিলেন যে এই চারুই ক্লাসে প্রথম স্থান অধিকার করবে। কিন্তু সুভাষচন্দ্র ভর্তি হওয়ার কয়েকদিন পরে চারুচন্দ্রবাবু বা চারুচন্দ্রকে বেণীমাধববাবু বললেন যে ভেবেছিলাম তুমিই ক্লাসে প্রথম হবে, কিন্তু তোমার একজন কম্পিটিটার এসে গেছে। সুভাষচন্দ্র এবং চারুচন্দ্রের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হলো। সুভাষচন্দ্র বাংলায় একটু কম নম্বর পাওয়ায় দ্বিতীয় স্থান অধিকার করলেও বাংলা বা সংস্কৃতে একমাত্র চারুচন্দ্র ব্যতীত অন্য সকল ছাত্রের ওপরে ছিলেন এবং এইভাবে অষ্টম শ্রেণীতে তিনি উত্তীর্ণ হলেন এবং সুভাষচন্দ্র, চারুচন্দ্র আর ছাত্র জগন্নাথ দাস চৌধুরীর মধ্যে একটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। পরবর্তীকালে এই সুভাষচন্দ্রের হঠাৎ একদিন মনে হয়েছিল যে অন্য সব ছাত্র, এমনকি বেণীমাধববাবুও স্কুলে ধুতি আর জামা পরে আসেন, কেবল তাঁর পরনেই কোট প্যান্ট। বাড়ি গিয়ে পরের দিন এলেন স্কুলে ধুতি আর জামা পরে। বেণীমাধববাবুর দৃষ্টি এড়াল না সুভাষের পোশাকের পরিবর্তন। জানকীনাথবাবু শত ব্যস্ততার মধ্যেও লক্ষ্য করলেন সুভাষের ধুতি আর শার্ট পরে স্কুলে আসা। তিনি এর কারণ জিজ্ঞাসা করলেন। সুভাষচন্দ্র নির্ভয়ে বললেন, এটাই তো আমাদের পোশাক, সব ছেলেই তো এই পোশাকে স্কুলে আসে, আমি কেন সাহেবী পোশাক পরে যাব? জানকীবাবু চুপ করে রইলেন, আর কিছু বলতে পারেননি। যে ছেলেটি প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে পড়ার সময় বাংলা বা সংস্কৃত অক্ষর জ্ঞান ছিল না, তিনি এই থার্ড ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে সেকেন্ড ক্লাস অর্থাৎ বর্তমানে নবম শ্রেণী পর্যন্ত সংস্কৃতে 100-র মধ্যে 100 পেয়ে প্রথম স্থান অধিকার করলেন। বেণীমাধববাবু সংস্কৃত শিক্ষক বিশ্বনাথ কাব্যতীর্থকে জিজ্ঞাসা করেছিলেন, পণ্ডিতমশাই সুভাষকে 100-র মধ্যে 100 দিলেন কেন? পণ্ডিতমশাই বলেছিলেন, কারণ 100-র মধ্যে 110 তো দেওয়া যায় না। কিশোর সুভাষ অসম্ভব পরিশ্রম এবং একাগ্র সাধনার 2 বৎসরে সব বিষয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন। 1911 সালের 11ই আগস্ট শহীদ ক্ষুদিরামের ফাঁসির দ্বিতীয় বার্ষিক স্মরণের দিন সুভাষচন্দ্র রেভেন্সা কলেজিয়েট স্কুলের ছাত্রদের কাছে ওই দিনটি উপবাসের মাধ্যমে পালন করার প্রস্তাব দিয়েছিলেন। স্কুলের ছাত্রাবাসে সুভাষচন্দ্রের নেতৃত্বে উপবাস পালন করা হয়েছিল এবং রেভেন্সীয় কলেজের ছাত্রাবাসেও ওই দিন উপবাস হয়েছিল। ছোট্ট সভায় সুভাষচন্দ্রের নেতৃত্বে দেশাত্মবোধক গান গাওয়া হয়েছিল এবং সুভাষচন্দ্রের নেতৃত্বে প্রথম প্রকাশ। বেণীমাধববাবু ছাত্রদের মধ্যে দেশপ্রেমের যে বীজ বপন করতে পেরেছিলেন তার সাফল্য দেখে তিনি কটক থেকে বাংলার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে বদলি হয়েছিলেন। কারণ এই ঘটনা কটকের ডিভিশনাল কমিশনের কাছে পৌঁছেছিল। স্কুলের প্রায় সব ছাত্র কটক স্টেশনে বেণীমাধববাবুকে বিদায় জানাতে এসেছিলেন। ধন্য মাস্টারমশাই বেণীমাধববাবু। সুভাষচন্দ্র বসু বেণীমাধববাবুর গলায় মালা পরিয়ে প্রণাম করতেই তিনি সুভাষকে জড়িয়ে আশীর্বাদ করে বলেছিলেন, অনেক বড় হও, মানুষের মতন মানুষ হও, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। বেণীমাধববাবুকে অন্যায়ভাবে রেভেনসন কলেজিয়েট স্কুল থেকে বদলি করার প্রতিবাদে সুভাষচন্দ্র বিরাট ঝড় তুলেছিলেন। বেণীবাবুর একটা প্রতিকৃতি কলেজের হলে টাঙানো হয়েছিল। দেওয়ালে শ্বেত পাথরের ওপর বেণীমাধববাবুর গুণাগুলি লিখে বসানো হলো এবং সুভাষের নেতৃত্বে রেভেন্সা কলেজিয়েট স্কুলে ধর্মঘটের চেষ্টা হয়েছিল। এইভাবে সুভাষচন্দ্র এগিয়েছেন এবং বাড়ির ভেতরেই খেলাধুলা, শরীরচর্চার ব্যবস্থা ছিল। সুভাষচন্দ্র ছিলেন অন্তর্মুখী, কিন্তু তার ইচ্ছাই ছিল ধ্যান ধারণা, ভালো লেখাপড়া করে সমাজে উচ্চ প্রতিষ্ঠিত হওয়ার। কিন্তু তার জীবনে প্রবেশ করলেন সেই সময় 15 বছর বয়সে স্বামী বিবেকানন্দ। তার এক আত্মীয়ের বাড়িতে বিবেকানন্দের বই হাতের কাছে এলো। কয়েক পৃষ্ঠা উল্টানোর পর সুভাষের অন্তরে বিদ্যুৎ শিহরণ খেলে গিয়েছিল। তার মন যার জন্য উন্মুখ হয়েছিল তার সন্ধান যেন তিনি পেয়েছিলেন। 13 সালে মার্চ মাসে সুভাষচন্দ্র প্রবেশিকা পরীক্ষা দেন। ফল প্রকাশ হতে দেখা গেল কলকাতা মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম স্থান অধিকার করেছেন প্রমথনাথ সরকার আর দ্বিতীয় সুভাষ বোস। সুভাষচন্দ্র 700 নম্বরের মধ্যে 609 পেয়েছিলেন।
সুভাষচন্দ্রের স্কুলের শিক্ষকরা আনন্দিত হয়েছিলেন, বাবা মাও আনন্দিত হয়েছিলেন এই সাফল্য দেখে। ভবিষ্যৎ লেখাপড়ার জন্য তাকে কলকাতায় পাঠানো হলো এবং তিনি স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে আইএ পরীক্ষার জন্য ভর্তি হন এবং সেই সময় তিনি তার মাকে স্কুল জীবনে একটি চিঠি লিখেছিলেন, যেখান থেকে তার মানসিক পরিবর্তনটি কতটা গভীরে দিক নিচ্ছে সেটি বোঝা যায়। সেই চিঠিতে লিখেছিলেন, পরম পূজনীয়া শ্রীমতী মাতা ঠাকুরানী শ্রীচরণেষু মা। মা, আপনার মতে আমাদের এই শিক্ষার উদ্দেশ্য কি? আমাদের জন্য এত খরচ করিতেছেন, 2 বেলা গাড়ি করিয়া স্কুলে পাঠাইতেছেন এবং পুনরায় বাড়ি ফিরাইয়া আনিতেছেন, দিনে 4-5 বার করিয়া আমাদিগকে পেট ভরিয়া খাওয়াইতেছেন, বস্ত্র পরিচ্ছেদে সর্বাঙ্গ আবৃত রাখিতেছেন, দাস দাসী নিযুক্ত করিতেছেন। ইহার উদ্দেশ্য কি মা? মা, আমাদিগকে কর্মক্ষেত্রের কোন বিভাগে দেখিলে আপনি সুখী হইবেন? বড় হইলে কোন কার্যে নিযুক্ত দেখিলে আপনি সর্বাধিক আনন্দ লাভ করিবেন? জানি না আপনার মনে ইচ্ছা কি মা। জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার কিংবা অন্য কোনো হাকিমের গদিতে বসিলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে। প্রচুর ধনশালী, গাড়ি ঘোড়া মোটর প্রভৃতির অধিকারী, নানা দাস দাসীর প্রভু, প্রচণ্ড অট্টালিকা এবং বিপুল জমিদারির অধিকারী হইলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে, না দরিদ্র হইলেও পণ্ডিতদিগের দ্বারা, গুণীজনের দ্বারা প্রকৃত মানুষ বলিয়া পূজিত হলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে, তাহা জানি না। এই কোনটি মায়ের কাছে সেটি যেন প্রশ্ন করছেন। পরবর্তীকালে তার আত্মজীবনীতে তিনি বাল্যকালের ঘটনার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে লিখেছেন এবং সুভাষচন্দ্রের বয়স যখন 14-15 বছর, তার এক বন্ধুর বাড়িতে সান্ধ্যভোজনে কয়েকজনের নিমন্ত্রণ ছিল। সুভাষ তার মায়ের বারণ সত্ত্বেও সেটি রক্ষা করেছিলেন, কারণ তার যুক্তি ছিল যে আত্মবিকাশের জন্য বিদ্রোহ প্রয়োজন এবং সুভাষচন্দ্র ছোট থেকেই অন্য প্রদেশবাসীর সঙ্গে মেলামেশার সুযোগও পান। সুভাষচন্দ্র সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি দর্শন নিয়ে গভীরভাবে পড়াশোনা করবেন, যাতে দৈনিক সমস্যাগুলোর সমাধান সম্ভব। বাস্তব জীবনে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দকে অনুসরণ করবেন। এই সময়ের একটি ঘটনা, প্রবেশিকা পরীক্ষার পর একদিন সন্ধ্যাবেলা কয়েকজন সহপাঠীর সাথে কাঠজড়ি নদীর ধার দিয়ে বেরিয়ে বাড়ি ফিরছেন সুভাষ। এমন সময় একটা বাড়ির ভেতরে কান্নার চিৎকার শুনে থমকে দাঁড়ালেন। খবর নিয়ে জানলেন ওই বাড়িতে একজন প্রবাসী বাঙালি মুহুরী বসন্ত রোগে মারা গেছেন। পাড়ার কোনো লোক সেই মৃতদেহ ছুঁতে বা সৎকারে সাহায্য করতে অসম্মত। একে পরিবারের মৃত্যু, তার উপর সেই মৃতদেহ সৎকার করা যাচ্ছে না। সুভাষচন্দ্র তার বন্ধুদের নিয়ে সেখানে প্রবেশ করলেন। স্থির থাকতে পারলেন না। চারুচন্দ্রকে দিয়ে তার বাড়িতে একটা সংবাদ পাঠিয়ে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করলেন। প্রতিবেশীরা সুভাষচন্দ্রকে চিনতেন, জানতেন। কুসংস্কার এবং রোগের ভয়ের চিন্তা না করে তারা সুভাষচন্দ্রকে এই কাজে লাগতে দেখে এগিয়ে এলেন। স্বামী বিবেকানন্দের জনসেবার আদর্শে সুভাষচন্দ্র তখন থেকেই ব্রতী হয়েছিলেন এবং পরবর্তীকালেও তিনি এই সেবা ভাবনায় এগিয়ে গেছেন। বহু ঘটনার মধ্যে দিয়ে আমরা সুভাষচন্দ্রের বহু জীবনের প্রতিচ্ছবি দেখতে পাই এবং সুভাষচন্দ্রের সবথেকে প্রিয় ছিল যেটি তার জ্যেষ্ঠ ভ্রাতা বারবার আবৃত্তি করতেন, মাতৃভূমির গৌরব তোমাদের কর্মের লক্ষ্য হোক, তোমাদের দুঃখ বরণের ভেতর দিয়ে মাতৃভূমি পরমানন্দ লাভ করুক। সুভাষচন্দ্রের আত্মজীবনীতে পাওয়া যায় যে প্রথম যেদিন চাল সংগ্রহের জন্য বেরিয়েছিলাম সেদিন এই জাতীয় কাজে অভ্যস্ত ছিলাম না। মনটা শক্ত করে একটা তীব্র লজ্জা বোধ আমাকে জয় করতে হয়েছিল। আজ পর্যন্ত আমি জানি না আমার পরিবারের লোকেরা এই কার্যের বিষয়ে কোনোদিন জানতে পেরেছিলেন কিনা, কারণ সেই সময় দক্ষিণ কলকাতা অনাথ ভাণ্ডারে খাদ্যদ্রব্য সংগ্রহ করা হতো। ছাত্র স্বেচ্ছাসেবকরা ভিক্ষা করতেন। সুভাষচন্দ্র এই কাজে যোগদান করেছিলেন
পরবর্তীকালে আইসিএস পরীক্ষার সহপাঠী দিলীপ কুমার রায়ও তার বিভিন্ন জীবনের কথা লিখেছেন এবং সেখানে তিনি দিলীপ কুমার লিখেছিলেন যে সুভাষচন্দ্র বসুর একটি দৃপ্ত কণ্ঠে কথা যে হ্যাঁ, দেশের জন্য জীবন দিয়ে আগুন জ্বালিয়ে রাখব। এই যে দেশের জন্য জীবন দিয়ে আগুন জ্বালিয়ে রাখব, এইভাবেই সুভাষচন্দ্রের জীবনটি এগিয়ে যায়। এবং সুভাষচন্দ্র পরবর্তীকালে সন্ন্যাস জীবনের প্রতিও তার আকর্ষণ এসেছিল। ছুটে বেরিয়েছিলেন কলকাতায় এবং রামকৃষ্ণ মঠের রাজা মহারাজের কাছে তার সৌভাগ্য হয়েছিল সান্নিধ্য লাভ করার। তিনি সুভাষচন্দ্র বসুর পরিবারকে জানতেন, সব কিছু জেনে তাকে বাড়ি ফিরে যাওয়ার উপদেশই দিয়েছিলেন। হরিদ্বার রামকৃষ্ণ মিশনও তখন বাড়ি থেকে তার করা হয়েছিল। সকলের মধ্যে রনেন মামা ছিলেন খুব ফেভারেবল। এক ভদ্রলোকের সাথে তার পরিচয় হয়েছিল। তিনি বলেছিলেন, বোল্ডলি বলে কয়ে টক দ্য ম্যাটার ওভার অ্যান্ড দেন বি এ সন্ন্যাসী। কে তোমার পথে বাধা দিতে পারে? এবং তারপরে তিনি বলেছিলেন, সংসারে থেকে কি ধর্ম হয় না? ত্যাগের জন্য প্রিপারেশন দরকার। কর্তব্য ত্যাগটা কি ঠিক? এরকম নানা ভাবনার মধ্যে দিয়ে তিনি দেশের জন্য জীবনটি দিয়েছিলেন। সেটি আমরা জানি যে স্বামী বিবেকানন্দের আদর্শে সুভাষচন্দ্র জীবনটি দিয়েছিলেন। স্বামীজি যে পূর্ণাঙ্গ মানুষ চেয়েছিলেন, সুভাষচন্দ্র ধীরে ধীরে হয়ে উঠেছিলেন স্বামীজির সেই কাঙ্ক্ষিত মানুষ। প্রেসিডেন্সি কলেজে প্রথম বর্ষের কমল বসু নামে এক ছাত্র একদিন মিস্টার ওটেনের ক্লাসের সামনের বারান্দা দিয়ে চটি পায়ে যাচ্ছিলেন। চটির শব্দ ফটফট হচ্ছিল। সেই শব্দে মিস্টার ওটেনের অপমান বোধ হয়েছিল। ধৈর্য হারিয়ে ক্লাস থেকে বেরিয়ে এসে অপমানসূচক মন্তব্য করে তাকে এক ধাক্কা দিলেন। এই অপমানে ছাত্ররা আবার উত্তেজিত হয়ে উঠল। আবারও হিন্দু হোস্টেলে ছাত্রদের সভা বসল। ছাত্ররা সকলেই উত্তেজিত হয়ে উঠল। সুভাষচন্দ্র বলেছিলেন, উত্তেজিত হয়ে কিছু করা ঠিক নয়, ভবিষ্যৎ ভেবে কাজ করতে হবে। এবং পরবর্তীকালে এই ওটেন সাহেবের পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ জেমস সুভাষচন্দ্র বোসকে কলেজ থেকে বহিষ্কার করেছিলেন। কিন্তু সুভাষচন্দ্র বোস পরবর্তীকালে সমাজসেবা যোগ সাধনার মধ্যে দিয়ে একটা নৈতিক শক্তিও লাভ করেছিলেন। তৈরি করেছিলেন নার্সিং ব্রাদারহুড। শহরের নিম্নবিত্ত মানুষদের কেউ অসুস্থ হয়ে পড়লে প্রয়োজনে এই নার্সিং ব্রাদারহুডের সভ্যদের নিয়ে সুভাষচন্দ্র তাদের সেবায় আত্মনিয়োগ করেন। তখনকার দিনে উড়িষ্যায় কলেরা এবং বসন্তের উৎপাত ছিল। একদিকে যেমন ডাক্তারের অভাব ছিল, ডাক্তার দেখানোর ক্ষমতাও অনেকের ছিল না। ডাক্তার ডাকলেও নার্স জোটানোর ক্ষমতা ছিল না। সেই জন্য সুভাষচন্দ্র বসু এই দলের সদস্যদের নিয়ে তাদের সেবা শুশ্রূষা করতেন এবং এইসব কাজকর্মের মধ্যেও লেখাপড়া করার তাগিদ অনুভব করতেন। সেবা করা ছাড়াও সুভাষচন্দ্র বোস তার দলের সদস্যদের নিয়ে একটি কাজ করতেন। সকালে প্যারেড করে দেশাত্মবোধক গান গাইতে গাইতে শহর পরিক্রমা করতেন। এইভাবে সুভাষচন্দ্র বোসের যে জীবন এবং পরবর্তীকালে সিভিল সার্ভিস পরীক্ষা এবং পদত্যাগ সব কিছুর মধ্যে দিয়েও আমরা দেখতে পাই যে দেশের জন্য সুভাষচন্দ্র বসু নিজের জীবনটিকে আত্মবলিদান দিয়েছিলেন এবং সেই আত্মবলিদান শুধুমাত্র দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য। কোনো পলিসি ছিল না, সবটাই করেছিলেন দেশকে ভালোবেসে। কারণ দেশের জন্য নিজেকে উৎসর্গ করার চেয়ে বড় স্বদেশ সেবা আর অন্য কিছুতে হতে পারে না। এহেন মৃত্যুঞ্জয়ী তরুণ চিরনবীন ভারত পথিক সুভাষচন্দ্র বসুর চরণে প্রণাম জানাই। বারবার মনে হয় তার এই জীবনের কাহিনী শুনতে শুনতে যদি আজকের শিশুরা বড় হয় তাহলে সত্যি সত্যি দেশকে ভালোবাসতে শিখবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণ